নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওটা একটু বড় হলেও এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেহেতু ভিডিওটা না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো গতকাল আমাদের জাতীয় দল তারা হংকংয়ের বিরুদ্ধে ইজিলি জেতা ম্যাচটা হেরে কার্যত এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার রাস্তাটা নিজেরাই কিন্তু বেশ খানিকটা কঠিন করে তুলল। গতকালের ওভারঅল ম্যাচে ভারত যে খুব একটা খারাপ খেলেছে সেটা বলা যাবে না। খেলার শুরুর মিনিট থেকেই হংকংয়ের ঘরের মাঠে বেশ চাপে রাখে কিন্তু ভারত। তবে গতকাল আশিক কুরুনিয়ান যদি গোল মিসের মহড়াটা না করতো তাহলে ম্যাচের ফলাফলটা কিন্তু অন্যরকম হতেই পারত। এবং ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে বিশালকায়েতের একটা বাজে সিদ্ধান্তের কারণে প্রতিপক্ষকে পেনাল্টি দিয়ে শেষ পর্যন্ত গিয়ে 0-1 গোলে গতকালের ম্যাচ থেকে কিন্তু হারের মুখ দেখতে হয় ভারতকে। আর গতকাল ভারতের হারের পর থেকেই সোশ্যাল মিডিয়াতে মোহনবাগানের বিরুদ্ধে সমালোচনার ঝড়ও কিন্তু বয়ে যাচ্ছে, কারণ আশিক কুরুনিয়ান এবং বিশালকায়েত দুজনেই মোহনবাগানের প্লেয়ার। আর মোহনবাগানের প্লেয়ারদের কারণেই গতকাল ম্যাচটা হারতে হয়েছে ভারতকে, তেমনটাই কিন্তু প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এর পাশাপাশি আবার ভারতীয় ফুটবলের উন্নতি না হওয়ার জন্য একাংশ সমালোচকেরা তারা কিন্তু সঞ্জীব গোয়েঙ্কাকেও দায়ী করছে, কারণ সঞ্জীব গোয়েঙ্কা সে বেশি টাকা খরচ করে নিজেদের দলে প্লেয়ার নেওয়ার জন্য সেই সমস্ত প্লেয়াররা জাতীয় দলের জার্সিতে ভালো পারফরমেন্স করতে পারছে না। তো এমনভাবেই কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে কিন্তু সমালোচনার ঝড় উঠেছে গতকাল থেকেই। তো এই বিষয়ে বলি, সত্যিই গতকাল আশিক কুরুনিয়ান খুবই বাজে পারফরমেন্স করেছে এবং বিশালকায়েতের কাছ থেকেও অমন ভুল কখনোই কিন্তু আশা করা যায় না। তবে তোমাদের কাছে একটাই প্রশ্ন থাকলো, কোনো লেফট উইং ব্যাক প্লেয়ারকে যদি স্ট্রাইকার পজিশনে খেলানো হয় তাহলে তার কাছ থেকে কতটা ভালো পারফরমেন্স আমরা আশা করতে পারি অ্যাজ এ স্ট্রাইকার হিসাবে, যেখানে স্কোয়াডে স্ট্রাইকার পজিশনে খেলার জন্য সুনীল ছাত্রী, এডমন্ড, সুয়েল আহমেদ ভাটরা রয়েছে। সেখানে কেন কোচ মানালো মার্কোয়েজ রোকা তিনি আশিক কুরুনিয়ানকে অ্যাজ এ স্ট্রাইকার হিসাবে খেলানোর সিদ্ধান্তটা নিলেন? আর এই প্রশ্নটাই কিন্তু দিন শেষে থেকে যায় জাতীয় দলের কোচ মানালো মার্কোয়েজ রোকার কাছে। এর পাশাপাশি আবার বিশালকায়েত সে বিগত কয়েক মৌসুম ধরে যে লেভেলের পারফরমেন্স করেছে সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি। ইভেন গতকালের ম্যাচেও বিশালকায়েতের কাছ থেকে কিন্তু বেশ কিছু ভালো সেভও আমরা দেখতে পেয়েছি। তবে ম্যাচের লাস্ট মোমেন্টে গিয়ে বিশালকায়েত যে অমন একটা মিস্টেক করে বসবে সেটা হয়তো কেউই কল্পনা করতে পারেনি। তবে একটা প্লেয়ারের একটা মিস্টেক দিয়ে যদি তার গোটা সিজনের ভালো পারফরমেন্সকে ভুলে যাওয়া যায় সেটা আশা করি খুব একটা ভালো দিক নয়। তবে হ্যাঁ, বিশালকায়েতকেও মনে রাখতে হবে ক্লাবের জার্সিতে পারফরমেন্স এবং জাতীয় দলের জার্সিতে পারফরমেন্সের মধ্যে হিউজ ডিফারেন্স আছে। আর বিশালকায়েতকেও কিন্তু এবার সেইভাবেই আগামীর জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে। কিন্তু বিশালকায়েতের করা একটা ভুল মানে এই নয় যে বিশালকায়েত বাজে প্লেয়ার। মিস্টেকের কথা বললে গুরপ্রীত সিং সান্ধু সে জাতীয় দলের জার্সিতে এত মিস্টেক করেছে যেগুলো হয়তো গুণেও শেষ হবে না। তো যাই হোক, গতকালের ম্যাচ হেরে যাওয়ার পর পরবর্তী রাউন্ডের যাওয়ার রাস্তাটা কিন্তু ভারতের জন্য বেশ খানিকটা কঠিন হয়ে গেল, সেটা বলাই যায়। তবে ভারত যে পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে পারবে না এমনটা নয়। ভারত যদি তাদের পরবর্তী 4টে ম্যাচ থেকে জয় তুলে নিতে পারে তাহলে কিন্তু ভারত অনায়াসেই পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে যাবে। সেক্ষেত্রে এবার পরবর্তী ম্যাচগুলোতে যে কোনো প্রকারে কিন্তু জয় পেতেই হবে ভারতকে। তো যাই হোক, গতকাল যে কোচ মানালো মার্কোয়েজ রোকা এক প্রকার ইচ্ছা করেই আমাদের জাতীয় দলকে হারিয়ে গেলেন সেটা বলাই যায়, কারণ থাইল্যান্ডের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে কোচ মানালো মার্কোয়েজ রোকা তিনি সুনীল ছেত্রীকে অ্যাজ এ স্ট্রাইকার হিসাবে ব্যবহার করলেও গতকালের ওই গুরুত্বপূর্ণ ম্যাচে সুনীল ছেত্রীকে দিয়ে শুরু না করিয়ে আশিক কুরুনিয়ানকে দিয়ে স্টার্ট করায়। তো কোচ মানালো মার্কোয়েজ রোকা তিনি যেহেতু সুনীল ছেত্রীকে অবসর ভাঙিয়ে নিয়ে এসেছিলেন এই এএফসি এশিয়ান কাপের ম্যাচগুলোর জন্য, সেহেতু সুনীল ছেত্রীর উপস্থিতিতে যদি ভারত হেরে যেত তাহলে তার দিকে কিন্তু আরও বেশি কাদা ছোড়াছুড়ি হতো। আর তেমনটা উপলব্ধি করেই তিনি হয়তো পরিকল্পনা করেই আশিক কুরুনিয়ানকে দিয়ে স্টার্ট করিয়েছিলেন সুনীল ছেত্রীর পরিবর্তে, এবং আশিক কুরুনিয়ানকে তুলে সুনীল ছেত্রীকে এমন সময় মাঠে নামায় যখন কিন্তু রীতিমতন হাতছাড়া হয়ে গেছিল ম্যাচটা ভারতের হাত থেকে। তো কোচ মানালো মার্কোয়েজ রোকা তিনি তো নিজে বিদায় নিলেনই, সাথে ভারতকেও কিন্তু খাদের কিনারায় পৌঁছে দিয়ে গেলেন নিজের দায়িত্বে। তো যেমনটা খবর, গতকাল ম্যাচ হারের পরই কোচ মানালো মার্কোয়েজ রোকা তিনি কিন্তু নিজেই নিজের পদত্যাগপত্র এআইএফএফ এর কাছে মেল করে পাঠিয়ে দিয়েছে। ইভেন গত সপ্তাহখানেক আগেই এআইএফএফ এর কাছে কোচ মানালো মার্কোয়েজ রোকা জানিয়েছিলেন সে আর আমাদের জাতীয় দলে কন্টিনিউ করবে না, আর তার অজুহাত হিসাবে তিনি দেখিয়েছিলেন জাতীয় দলের খারাপ পারফরমেন্স। তো কোচ মানালো মার্কোয়েজ রোকা জাতীয় দলের নেতৃত্ব নেওয়ার আগেও আমাদের জাতীয় দলের পারফরমেন্স যে খুব একটা আহামরি ছিল সেটা বলা যাবে না। সেক্ষেত্রে তখন কেন তিনি আমাদের জাতীয় দলের দায়িত্ব নিতে প্রস্তুত হলেন, এই প্রশ্নটা কিন্তু দিনের শেষে কোচ মানালো মার্কোয়েজ রোকার কাছে থেকেই যাচ্ছে সকল ভারতীয় ফুটবল সমর্থকদের তরফ থেকে। মেনলি কোচ মানালো মার্কোয়েজ রোকা বুঝতে পেরেছিলেন তিনি যদি জাতীয় দলে ভালো পারফরমেন্স করাতে ব্যর্থ হন তাহলে পরবর্তীতে তার নতুন ক্লাব পাওয়াটা মুশকিল হয়ে যাবে। এর পাশাপাশি আবার এফসি গোয়া ম্যানেজমেন্ট তারাও কিন্তু মানালো মার্কোয়েজ রোকাকে
আরও নতুন করে একটা মোটা স্যালারি প্যাকেজ অফারের সাথে সাথে একটা লম্বা চুক্তিও অফার করেছিল কোচ মানালো মার্কোয়েজ রোকার কাছে। আর সেই কারণেই কোচ মানালো মার্কোয়েজ রোকা চাইছিলেন জাতীয় দলের দায়িত্ব থেকে যে কোনো প্রকারে সরে দাঁড়াতে। আর সেই কারণেই নানান অজুহাত দেখিয়ে কোচ মানালো মার্কোয়েজ রোকা তিনি এআইএফএফের কাছে নিজের পদত্যাগের বিষয়টা জানান। অপরদিক দিয়ে কোচ মানালো মার্কোয়েজ রোকার আন্ডারে আমাদের জাতীয় দলের পারফরমেন্স কিন্তু তেমন একটা ভালো না হওয়ার কারণে এআইএফএফ তারাও কিন্তু জোর করেনি কোচ মানালো মার্কোয়েজ রোকাকে আর দলে ধরে রাখার জন্য। আর এই হংকং ম্যাচের আগে নতুন কোচ নিযুক্ত করে মাঠে নামাটা এক প্রকার অসম্ভবের কারণে এআইএফএফ তারা কোচ মানালো মার্কোয়েজ রোকাকে জানায় হংকং ম্যাচ পর্যন্ত দায়িত্ব সামলাতে। আর ঠিক সেই মতনভাবেই হংকং ম্যাচ শেষ হওয়ার পরেই কোচ মানালো মার্কোয়েজ রোকা তিনি নিজেই কিন্তু নিজের পদত্যাগপত্রটা পাঠিয়ে দিলেন এআইএফএফের কাছে। এবং যেমনটা খবর, খুব সম্ভবত আজ অথবা আগামীকাল কোচ মানালো মার্কোয়েজ রোকার বিদায়ের ঘোষণাটাও কিন্তু করে দেওয়া হবে এআইএফএফের তরফ থেকে। কোচ মানালো মার্কোয়েজ রোকা তিনি জাতীয় দলের হেড কোচের পদে নিযুক্ত হওয়ার আগে কোচ অ্যান্তোনিও লোপেস আবাস তিনি কিন্তু ইচ্ছুক ছিলেন আমাদের জাতীয় দলকে কোচিং করানোর জন্য। কিন্তু এআইএফএফ তারা মানালো মার্কোয়েজ রোকাকেই দিনের শেষে দায়িত্বে নিয়ে আসেন। সেদিন যদি কোচ অ্যান্তোনিও লোপেস আবাসের হাতে আমাদের জাতীয় দলের দায়িত্বভারটা তুলে দেওয়া হতো তাহলে হয়তো আজ এমন দিন দেখতে হতো না আমাদের ভারতীয় ফুটবল সমর্থকদের। কারণ কোচ অ্যান্তোনিও লোপেস আবাসের জহুরি চোখ সেটা আমরা জানি, এবং তিনি বোঝেন কোন প্লেয়ারের কাছ থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাবে। সেক্ষেত্রে এখন এআইএফএফ যদি নতুন করে কোচ অ্যান্তোনিও লোপেস আবাসকে জাতীয় দলের দায়িত্বভারটা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে আমার পার্সোনাল মতামত হিসাবে এটা কিন্তু ভালো সিদ্ধান্ত হতে পারে আমাদের ভারতীয় ফুটবলের জন্য। এর পাশাপাশি আবার বিদেশি কোচেদের মধ্যে হংকংয়ের জাতীয় দলের হেড কোচ তথা অ্যাশলে ওয়েস্টউড, যার নেতৃত্বে ভারত দুবার হারলো হংকংয়ের কাছে, তো সেই অ্যাশলে ওয়েস্টউডও কিন্তু একটা ভালো অপশান হতে পারে আমাদের জাতীয় দলের জন্য। কারণ এই অ্যাশলে ওয়েস্টউড তিনি কিন্তু 2013-14 মরশুম থেকে একটা দীর্ঘ সময় ধরে ভারতীয় ক্লাব ফুটবলের দায়িত্ব সামলেছেন বেঙ্গালুরু এফসি, এটিকে, পাঞ্জাব এফসি দলের হয়ে। সেহেতু ভারতীয় ফুটবলকে কিন্তু বেশ ভালোভাবেই বোঝেন এই অ্যাশলে ওয়েস্টউড, যার ফলে এই অ্যাশলে ওয়েস্টউড সে কিন্তু একটা ভালো অপশান হতে পারে আমাদের জাতীয় দলের হেড কোচের পদের জন্য। এর পাশাপাশি আবার ভারতীয় কোচেদের মধ্যে খালিদ জামিল, সঞ্জয় সেন, শঙ্কর লাল এনারাও কিন্তু গুড অপশান হতে পারে। সেক্ষেত্রে জাতীয় দলের নতুন হেড কোচের পদে এখন কোন কোচকে নিযুক্ত করা হয় সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তবে আবার শুধুমাত্র যে কোচ বদলালেই জাতীয় দলের পারফরমেন্সটা বদলে যাবে এমনটাও কিন্তু ভাবা ভুল। আমাদের জাতীয় দলের পারফরমেন্সের উন্নতি ঘটাতে গেলে গোটা সিস্টেমটাকেই কিন্তু বদলে ফেলতে হবে। এআইএফএফের অন্দরমহলে যে ঘুঘুর বাসাটা রয়েছে সেটাকে কিন্তু আগে ভাঙতে হবে। আর যারা সত্যিই আমাদের জাতীয় দলের ভালো পারফরমেন্স ফেরানোর জন্য কাজ করতে ইচ্ছুক তাদেরকে নিযুক্ত করতে হবে। এর পাশাপাশি আবার আমাদের ভারত সরকারকেও রাজনীতির পাশাপাশি আমাদের ভারতীয় ফুটবল নিয়েও ভাবতে হবে। কারণ যতদিন না পর্যন্ত ওসিআই প্লেয়ারদের খেলানোর নিয়মটা চালু হবে ততদিন পর্যন্ত কিন্তু এমনটাই হাল হবে আমাদের ভারতীয় ফুটবলের। সেক্ষেত্রে যত শীঘ্রই সম্ভব ওসিআই রুলসটা কিন্তু চালু করতে হবে যদি আমাদের ভারতীয় ফুটবল নিয়ে চিন্তিত থাকে ভারত সরকার। আর এই নিয়মটা চালু করার জন্য কল্যাণ চৌবেকেই কিন্তু বারংবার সরকারের দ্বারস্থ হতে হবে। আর এই ওসিআই রুলসটা চালু না করা গেলে আমাদের ভারতীয় ফুটবল নিয়ে সমর্থকদের কিন্তু নতুন করে আর আশাটা না দেখাটাই ভালো। সেহেতু জাতীয় দলের পারফরমেন্সকে উন্নতি করতে গেলে এখন কিন্তু একটাই সমাধান, আর সেটা হচ্ছে এই ওসিআই প্লেয়ার রুলস। তো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার যদি আমাদের ক্লাব ফুটবলের দিকে নজর দেওয়া যায় তো তোমরা জানো এই মৌসুমে মোহনবাগানের পাশাপাশি এফসি গোয়া তারাও কিন্তু এশিয়া মঞ্চে ভারতকে রিপ্রেজেন্ট করতে চলেছে। আর গতকাল ACL2 এর যোগ্যতা অর্জন পর্বে এফসি গোয়ার প্রতিপক্ষ দলের নাম ও খেলার তারিখও কিন্তু ঘোষণা হয়ে গেল। যেমনটা ঘোষণা হয়েছে 51 কোটি টাকা মার্কেট ভ্যালুর ওমানের ফার্স্ট টায়ার লিগের ক্লাব আলসেভ এফসি দলের বিরুদ্ধে আগামী 13ই আগস্ট ফটোরিডা স্টেডিয়ামে এফসি গোয়া তারা তাদের ACL2 এর বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হতে চলেছে। সেহেতু এফসি গোয়া এই আলসাভকে হারিয়ে ACL2 এর মূল যোগ্যতা অর্জন পর্বে নিজেদের জায়গাটা পাকা করতে পারে নাকি সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তো এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে ওড়িশা এফসিকে নিয়ে। তো গতকাল ওড়িশা এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের 35 বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিলটনকে অফিসিয়ালিভাবে গুড বাই জানিয়ে দিল। তো গত মৌসুমে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে রয় কৃষ্ণার রিপ্লেসমেন্ট হিসাবে এই দোরিলটন যোগ দিয়েছিল ওড়িশা এফসি দলে, এবং ওড়িশা এফসি জার্সিতে 11টা ম্যাচে 3টে গোল এবং একটা অ্যাসিস্টও কিন্তু করেছিল এই দোরিলটন। তবে ওড়িশা এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সাথে আর নতুন করে চুক্তিবৃদ্ধি না করে গতকাল থেকে অফিসিয়ালিভাবে গুড বাই জানিয়ে দিল। এবং ওড়িশা এফসি ম্যানেজমেন্ট তারা তাদের গত মরশুমের বিদেশি স্কোয়াড থেকে শুধুমাত্র তাদের স্প্যানিশ ডিফেন্ডার কার্লোস ডেলগাডো এবং বিদেশি মিডফিল্ডার হুগো বোমোসকেই এই মরশুমের জন্য দলে ধরে রেখেছে। সেহেতু এই মরশুমের দলের নতুন 4 বিদেশি হিসাবে কোন কোন বিদেশিকে ওড়িশা এফসি ম্যানেজমেন্ট চূড়ান্ত করে সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তো এবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে ইস্ট বেঙ্গলকে নিয়ে।
তো গতকাল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা তাদের সিটিও অময় ঘোষালকে বিদায় জানিয়ে দিল। তো এই অময় ঘোষালের পারফরমেন্সে বেশ অখুশি ছিল ইস্টবেঙ্গল সমর্থক ও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, যার ফলে এই মৌসুমে দল গঠনের জন্য থাংবাই সিংটোকে তুলে আনে ইমামি ম্যানেজমেন্ট। আর এই মৌসুমে ইস্টবেঙ্গলের দল গঠনের মূল ভূমিকাতেই কিন্তু থাংবাই সিংটো কাজ করে চলেছেন, যার ফলে অময় ঘোষালকে আর ক্লাবের সাথে যুক্ত না রেখে তাকে কিন্তু এবার বিদায় জানিয়ে দেওয়া হলো। আর যেমনটা খবর, ইমামি ম্যানেজমেন্ট তারা কিন্তু দলের নতুন কোনো সিটিও নিযুক্ত করবে না এবং থাংবাই সিংটো সেই কিন্তু এই সমস্ত বিষয়গুলি হ্যান্ডেল করবে, যেটা কিন্তু অবশ্যই একটা বড় সুখবর ইস্টবেঙ্গলের জন্য সেটা বলাই যায়। কারণ থাংবাই সিংটো সে ইস্টবেঙ্গলে যোগ দিয়েই নিজের দক্ষতায় বেশ কিছু ইয়ং ট্যালেন্টেড প্লেয়ারকে ইস্টবেঙ্গল দলে চূড়ান্ত করে ফেলেছে। এর পাশাপাশি দলের 2 বিদেশি চূড়ান্তর ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই থাংবাই সিংটো, তেমনটাই আপডেট। সেক্ষেত্রে থাংবাই সিংটোর বুদ্ধিতে এবং কোচ অস্কার বুর্জনের নেতৃত্বে ইস্টবেঙ্গলকে এই মৌসুমে আমরা আবারও নিজেদের চেনা ছন্দে ফিরতে দেখতে পাবো, তেমনটাই আশা রাখছি। তো এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। তোমরা জানো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই মৌসুমে তাদের দলের নতুন বিদেশি হিসাবে ব্রাজিলিয়ান উইঙ্গার রবসন রবিনোকে প্রায় চূড়ান্ত করে ফেলেছে এবং যেমনটা খবর, এখন শুধুমাত্র রবসন রবিনোর মেডিকেলটাই পেন্ডিং রয়েছে মোহনবাগান দলে সই হওয়ার পথে। সেক্ষেত্রে রবসন রবিনোর মেডিকেলটা কমপ্লিট হয়ে গেলেই রবসন রবিনো সে কিন্তু অফিসিয়ালিভাবে সই পর্ব সেরে ফেলবে মোহনবাগান দলে। আর এই রবসন রবিনো সে মেডিকেলে উত্তীর্ণ হতে এবং নিজেকে ফুল ফিট রাখতে সে কিন্তু এবার প্রস্তুতিও শুরু করে দিল। আর রবসন রবিনোর প্রস্তুতির ভিডিও সে কিন্তু নিজেই গতকাল তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে এবং সেখানে তিনি লিখেছেন প্রি সিজন স্টার্টেড। মানে রবসন রবিনো সে কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে মোহনবাগান জার্সিতে নিজের সেরা পারফরমেন্সটাকে তুলে ধরে মোহনবাগানকে সফলতা এনে দেওয়ার জন্য। তো এই রবসন রবিনো সে যদি ফুল ম্যাচ ফিট থাকে এবং নিজের সেরা ছন্দে থাকে, তাহলে এই রবসন রবিনো সে মোহনবাগান দলের জন্য একটা সেরা সাইনিং হতে চলেছে এই মৌসুমে, সেটা বলাই যায় রবসন রবিনোর পাস্ট রেকর্ড এবং পাস্ট পারফরমেন্সের নিরিখে। সেহেতু এখন এটাই দেখার বিষয় হবে এই রবসন রবিনো সে মোহনবাগান জার্সিতে নিজেকে কতটা মেলে ধরতে পারে। তো বন্ধুরা, তোমাদের মতে এই রবসন রবিনোর সাইনিংটা মোহনবাগানের জন্য কতটা উপযুক্ত সাইনিং হয়েছে বলে তোমার মনে হয়, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।